জগদ্ধাতা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের যুবনায়ক স্বামী বিবেকানন্দ, শ্রীকৃষ্ণ, জগন্নাথ দেব ও মা শীতলা দেবীর চরণে প্রণতি জানিয়ে উপস্থিত শক্তিমণ্ডলী, প্যান্ডেল, ইলেকট্রিশিয়ান, স্থানীয় প্রশাসন, আয়োজক মণ্ডলীর সমস্ত সদস্য এবং সদস্যদের বিবেকানন্দ যাত্রা সংস্থার পক্ষ থেকে জানাই শুভ রথযাত্রা শ্রদ্ধা, প্রীতি ও আন্তরিক অভিনন্দন। শুরু হচ্ছে আজকে সামাজিক যাত্রাপালা পল্লী বধূর ময়লা সিঁদুর। রচনা ডক্টর তাপস কুমার রায়, নির্দেশনায় পূর্ণচন্দ্র মনিয়া, স্মারক সাগর চন্দ্র দাস, দল মালিক সদানন্দ গুড়িয়া, ধ্বনি বাসন্তী মিউজিক, নিয়ন্ত্রণে রাহুল ও সজল, আলো ভারতী ইলেকট্রিক, সুর দেবাশিস রায়চৌধুরী, সঙ্গত দেবাশিস পণ্ডা, প্যাডে পুষ্পেন্দু তিয়ারি, রূপসজ্জা ব্রজেন দাস ও পঞ্চমী মাইতি। শুরু হচ্ছে আজকের যাত্রা। স্বামী সংসার সয় না সবার, জীবনটা হয় বেদনা বিধুর, নিঠুর বিধির ললাট লিখনে পল্লী বধূর ময়লা সিঁদুর। যারা বাঁধের উপরে দাঁড়িয়ে আছেন বা ডায়াসের কাছাকাছি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসুন। যারা বাঁধের উপরে দাঁড়িয়ে আছেন কিংবা ডায়াসের কাছে যারা দাঁড়িয়েছেন তাদেরকে মেলা কমিটির পক্ষ থেকে সনির্বন্ধ অনুরোধ, করজোড়ে অনুরোধ, বাঁধে দাঁড়াবেন না এবং ডায়াসের কাছাকাছি দাঁড়াবেন না। কারণ এটা যাত্রা, এটা অভিনয় বসে দেখতে হবে, অভিনয়ের পরিবেশ থাকতে হবে। এটা বাজারের হকারের মাল বিক্রি না যে একদম তাকে চারদিকে ঘিরে দাঁড়িয়ে থাকবো। এটা আপনার আমার সকলের সৌজন্যের ব্যাপার। তাই দয়া করে এটা বলতে আমাদের খুব লজ্জা করছে। তাই সকলকে অনুরোধ করবো একদম ডায়াসের কাছে না দাঁড়িয়ে নিজেরা আসন নিয়ে বসুন। এটা স্থানীয় শৌখিন নাট্য সংস্থা, নিশ্চয়ই তাদেরকে উৎসাহ দেবেন, তাদেরকে আরো আনন্দ দেবেন, আপনিও আনন্দ পাবেন এই আশা করছি। তাই যারা ভাড়ের উপরে দাঁড়িয়ে আছেন এবং ডায়াসের কাছে দাঁড়িয়ে আছেন, হয় বসুন নাহলে ওইখান থেকে সরে আসুন, হয় বসে পড়ুন না সরে আসুন। কারণ এটা যাত্রা, এটা অভিনয়, তাদের অভিনয় করতে এবং আপনাদেরকে অভিনয় দেখতে দুটোই সুবিধা হবে, তা নাহলে মোটেই সুবিধা হবে না। আজ আমার বড় বোন শালুকের বিয়ে, লগ্ন নয় আর কোনো অনুষ্ঠান। আমি আমার শালুকের বিয়ে দিতে বাধ্য হচ্ছি। দাদা হিসেবে যে আমার কত বড় লজ্জা। জানি নিশ্চিত, আমি জানি কোনো এক পারিবারিক কারণে নির্মাল্য চেয়েছিল আমার শালুকে বিয়ে করতে। আসলে পরিবারকেও দাদা সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করে চলেছে। তাই ওদের বিয়ের খবরটা যদি কোনোভাবে তার কানে পৌঁছায় তাহলে সে হয়তো বিয়েতে সমস্যা করতে পারে। সেই জন্য বুঝি নির্মলতা তার আত্মীয় শুনতে কাউকে কিছু না জানিয়ে এইভাবে কিন্তু সেরে ফেললো। এছাড়া নির্মলতার আর যে কোনো উপায় ছিল না রে চৌধুরী। কিন্তু আমার যে অনেক আশা ছিল নিশি, মহা ধুমধাম করে না হলেও আমার সাধ্য মতো আয়োজন করে আমি আমার দিদি বোনের আনুষ্ঠানিকভাবে বিবাহ দেবো। কিন্তু সে আশা যে আমার অপূর্ণই থেকে গেল। অপূর্ণ থাকে কেন দাদা? অপূর্ণ থাকে কেন? তোমাদের ওকেই তুমি মহা ধুমধাম করে বিয়ে দেবে। শালু বিয়েরা ছাই অমন বিয়ে করতে আমার বইয়েই কাজ
পাবো বলে দুঃখ হচ্ছে, তাই না? তুমি একদম দুঃখ করো না, আমি তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনে ধুমধাম করে দিয়ে দেবো, তখন না হয় নিজের বিয়েতে তুমি আনন্দ পাইও। সত্যির আনন্দ হলেও এই মানুষটার কি হবে জামাই বাবু? এতদিন আমার দুই দিন ইচ্ছে মানুষটার বুকের দুটো দিক ভরিয়ে রেখেছিলে, সেই বুকের একটা দিক খালি করে আমার বড়দি আজ আপনার সঙ্গে ফোন করতে চলেছে। এরপর ছোটদিও যখন এই মানুষটার বুকের আর একটা দিক খালি করে চলে যাবে, তখন এই মানুষটার কি হবে আপনারা বলতে পারেন? নিশি, তুমি তো আছো ভাই, তুমি কি পারবে না দাদার খালি বুকটাকে আবার নতুন করে ভরিয়ে তুলতে? না না, আমার জন্য কাউকে কোনো কিচ্ছু ভাবতে হবে না। আমি আমার খালি হয়ে যাওয়া বাসান তাকে আমি লুকিয়ে রাখবো, যেখানে কোনো দুঃখ কষ্ট বেদনার আঁচড় কাটতে পারবে না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। এটাই তো প্রকৃতির অলিখিত নিয়ম। মেয়েগুলো তো তার বাবা মা ভাই বোনকে পর করে দুঃখের অন্ধকারে ডুবিয়ে অন্যের সংসারে সুখের আলো জ্বালাতে জন্মায়। না দাদা না, আমি তোমাকে এত সাধু, রোজ দুবেলা ফোন করে আমি তোমাদের খবর নেব। প্রতি মাসে আমরা এসে আপনাকে দেখে যাবো। শিউলি, ঋষি, তোমরা তো আছো ভাই, আমি জানি দিদির জন্য হয়তো কয়েকটা দিন খুব কষ্ট হবে। কষ্ট কিসের জামাই বাবু? আমার তো আনন্দ হচ্ছে, আজ আমার একমাত্র বর্দির বিয়েতে আজ আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে, প্রাণ খুলে। ঋষি, নিশি! এই হতে পারে। একদম কাঁদবে না কিন্তু। তাহলে কি তোরা একসাথ ছুটে গেলে এখনই তোদের সঙ্গে বাড়ি ফিরে যাবো। দিদি! ও কথা বলতে নেই রে বোন, ও কথা বলতে নেই। নির্মাল্য যে আজ মা কনকদুর্গার সাক্ষাতে তোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে বোন, তাই তো নির্মাল্যের হাত ধরে তোকে হাসতে হাসতে আর সংসার করতে যেতে হবে। হ্যাঁ, বরং আমাদেরকে এখন বাড়ি ফিরতে হবে। তাই যান না, তাই যান। আমরা আপাতত ফ্রেশ হয়নি, আজই রাতের ট্রেনে মুম্বাই চলে যাব। তাই যাও ভাই, তাই যাও। হ্যাঁ, এখান থেকে গ্রামে ফিরতে আমাদের হয়তো তাই সন্দেহ হয়ে যেতে পারে। হ্যাঁ, তাই আমরাও আর দেরি করতে চাই না। হ্যাঁ, চলে আয় শিউলি, চলে আয়। দাদা! দিদি রে, আমরা চলে যাচ্ছি। জামাই বাবুকে পেয়ে আমাদের যেন ভুলে না যায়, তাহলে কিন্তু খুব খুব রাগ করবো। এই কারণে তুমি কাঁদিস কেন? আমি কাঁদবো তো আমি। তোদের সবাইকে ছেড়ে আমি কত দূরে চলে যাচ্ছি। আমার কম কষ্ট কর। কষ্ট নয় রে বোন, কোনো কষ্ট নয়, বরং আনন্দ কর। এমন দেবতার মতো স্বামী পেয়ে তুই হাসতে হাসতে স্বামীর ঘর করতে যা রে বোন। আর আমি বরং তোর এই নতুন জীবনের শুভকামনা প্রার্থনা করে ওই ঈশ্বরকে ডেকে বলি, ওগো ঈশ্বর, আমার স্বামীকে তুমি সুখী করো, দাদা! আমার স্বামীকে তুমি সুখী করো। দাদা! ঘরের খোঁজে ঘরের মানুষ পরকে আপন করলো বিধি, পরকে আপন করলো বিধি, আপন যে করব ঘরের খুঁজি ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়।
ঘরে যাই ঘরের খুঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যাই ঘরের খুঁজে ঘরের মানুষ ঘরে দাদা কেঁদো না সাধু, কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। অপরাধী বলছো কেন? অপরাধী তো আমরা ভালোবেসে বিয়ে করতে চাইলেও তোমার বাড়ির সবাই চাইতো অনুষ্ঠান করে বিয়ে দিতে, কিন্তু এক অনিবার্য বিপদের কথা ভেবে এই বিয়েটা করতে আমাকে বাধ্য হয়েছে। জানি গো জানি, তোমার দাদা চাইতেন না তুমি বিয়ে করে সংসারী হও। শুধু সংসারই নয় সাধু, শুধু সংসারই নয়, দাদা আমার পক্ষ সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে চায়, আর সেই জন্য তো তোমাকে সাথে নিয়ে তারা বিরুদ্ধে আইনি লড়াই লড়তে চায়। কথা দাও সাধু, কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি থাকবো আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেভাবে গন্ধ থাকে সুরেতে যেমনই ছন্দ থাকে তেমনি করে আমরা দুজন দিনে ও রাতে যুগে যুগে কথা দিলাম, আমি কথা দিলাম। Hands up, Mr. Nirmala Banerjee. You are under arrest. Yes, আমি লোকাল জেলার ওসি বংশীবদন বাগ এলাকার ছিটকে চোর থেকে আন্ডার ওয়ার্ল্ড সবার আমি চাপ আমি হাবিলদার পরিবার আদা আর আমি রুল করলে তোমার মতো ক্রিমিনাল না হয় রাখা লো পকার পর হাবিলদার হ্যান্ডকাপ করে গাড়িতে তোমরা তাহলে শুনুন বেটা ভদ্রলোক ভেবে আপনি চার গোলায় বড় মাল্য তুলে দিন তুই আসলে একজন ভদ্রতার মুখে দাঁড়িয়ে না ভয়ের পর শয়তান তারপর তাদেরকে হোটেলে নিয়ে গিয়ে কয়েকটা রাত ফুর্তি করে বিদেশে বিক্রি করে দিন না এবং আপনাকেও একটা হোটেলে নিয়ে গিয়ে ওই বিদেশি নারী পাচার চক্রের হাতে তুলে দেওয়ার প্ল্যান করছি কিন্তু গোপন সূত্রে মারফত খবর পেয়ে আমরা ওনাদের পক্ষে চলেছি মিথ্যে কথা বিশ্বাস করো সাধু, ওসব ওদের বানানো গল্প। আমার মনে হয় ষড়যন্ত্রে মিথ্যে ফাঁসি করিয়ে ওরা আমার সর্বনাশ করতে চাইছে। ধরা পড়ার সময় সবাই এমন কথা বলে জানো তারপর দুই চার গা পুলিশের ডান্ডা খেলাই না সব অপরাধ ঘর করে স্বীকার করে নেয় হাবিলদার ওকে নিয়ে এসো না, খবরদার, হাতে ক্ষমতা আছে। যা খুশি গালি করবে, এত মিথ্যে কথা। পুলিশের ক্ষমতা গায়ে করতে চাইছেন। ছেড়ে দিন, বলছি। Let me finish. এই প্রকাশ্য দিবালোকে সাধারণ জনগণের উপর থাকে গুর্তিদারি সরকারি গুন্ডাদের নির্মম গুন্ডামির খবর আজ আমার পেপারের ফার্স্ট হেডলাইন কি বললে থানায় বিচার চাইতে আসা নির্যাতিতার প্রতি আইন রক্ষকের অশ্লীল কটূক্তি বা নিরপরাধ প্রতিবাদী কোনো যুবককে থানার লকাপে পিটিয়ে মেরে ফেলাই নয় পুলিশের বেপরা পুলিশের সন্ত্রাস আজও প্রতিঘাটে প্রকাশ্যে অব্যাহত আর এটাই তার জ্বলন্ত উদাহরণ এই যে মিস্টার
রিপোর্টার হু আর ইউ আই এম রিপোর্টার আবির সান্যাল। রিপোর্টার হ্যাঁ, আমি রিপোর্টার আবির সান্যাল। আর আজকের এই খবর যদি আমার পত্রিকায় প্রকাশ করি, আর আগামীকাল ওই পত্রিকা দেখে বিক্ষুব্ধ জনগণ যদি আপনার থানা ঘেরাও করতে আসে, তাহলে আপনাদের মতো অফিসার টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে মাথা ঘুষতে চাইলেও রক্ষা পাবেন না অফিসার। বাঁচা বাঁচা ভাই, আমাকে বাঁচা। এ কি নির্মাল্য! আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি তোর হাতে হ্যান্ডকাপ আর পুলিশের মার খেয়ে পড়ে থাকা ওই ভদ্র মহিলা আমার স্ত্রী। আমি আজই আমাদের বিয়ে হয়েছে, আর এই অফিসার বিনা দোষে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। বিশ্বাস কর ভাই, আমি কোনো অপরাধ করিনি। সেটা তো আদালতেই প্রমাণ হয়ে যাবে। হাবিলদার, ওকে নিয়ে এসো। এই চলে এসো বলছি। দাঁড়ান অফিসার। এইভাবে ছাত্রের উপর যা খুশি অপরাধের পরোনা চাপিয়ে তাকে অ্যারেস্ট করা যায় না অফিসার। ওকে যে আপনি অ্যারেস্ট করছেন, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনার তা কাছে? কি ভেবেছেন মিস্টার রিপোর্টার, আমি নিধিরাম সর্দার হয়ে এই লড়াই নেমেছি? এই দেখুন ওনার অ্যারেস্ট ওয়ারেন্ট। ও মাই গড, কি লেখা আছে? আমি কি দেখলি? আই এম সরি নির্মাল্য, তোর অ্যারেস্ট হওয়াটা আমি আটকাতে পারলাম না। আমি কয়েকটা দিনের জন্য হলেও তোকে যে জেলে যেতে হবে বন্ধু। এই নিন অফিসার। না, তবে তুই ভাবিস না নির্মাল্য, আমি বন্ধু হয়ে তোকে প্রমিস করছি যত শীঘ্র সম্ভব তোকে আমি জেল থেকে জামিনে মুক্ত করে আনবো। কিন্তু যে কয়েকটা দিন আমি জেলে থাকবো, সে কয়েকটা দিন আমার স্ত্রী শালুকের কি হবে রে? আমি কেমন করে কার কাছে আমার শালুককে? নির্মাল্য, আর আমার একটা অনুরোধ রাখবি ভাই, বন্ধু হয়ে তোকে হাত ধরে অনুরোধ করছি, যে কয়েকটা দিন আমি জেলে থাকবো, সেই কয়েকটা দিন আমার স্ত্রী শালুককে তোর বাড়িতে থাকতে দে। এই অনুরোধটুকু রাখ ভাই, এই অনুরোধটুকু রাখ। অনুরোধ নয় রে বন্ধু, অনুরোধ নয়, বল বন্ধু হয়ে বন্ধুত্বের দাবি। আমি তোকে ছুঁয়ে প্রমিস করছি, তুই জেল থেকে ফিরে না আসা পর্যন্ত তোর স্ত্রী শালুককে আমি যথাযোগ্য মর্যাদায় আমার বাড়িতে আশ্রয় দেবো। ঠিক আছে, হাবিলদার, ওকে নিয়ে এসো। চলে এসো বলছি। বিদায়, বিদায় বন্ধু, বিদায়, চলে এসো। বিদায়। আমার শালুককে দেখিস ভাই, আমার শালুককে দেখিস। তুই কোনো চিন্তা করিস নি বন্ধু, আমি আমার কথা রাখবো। তুই ফিরে না আসা পর্যন্ত তোর স্ত্রীকে আমি। শালুক, কি মিষ্টি নাম, কিন্তু শালুকের আর কে কে আছে তা তো জানা হলো না। আহারে, এমন সুন্দর সাজ পরি যার স্বামীর ঘর আলো করার কথা, সে কিনা অসহায় ভাবে মাটিতে পড়ে আছে। ওই তো ভদ্র মহিলার জ্ঞান ফিরেছে মনে হচ্ছে। সিন্ধু, তুমি কি আমার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় আমার বিয়ে হয়ে গেছে। আমি এখানে একা কেন? আমার বর ভাই কোথায়? আমার বর এই যে আপনি, হ্যাঁ মানে তুমি বুঝি আমার বর? না না, আপনি ভুল করছেন, আমি আপনার কেউ নই। তুমি আমার কেউ নও? তুমি আমার কেউ নও তো? কে কে আমার এই মালাটা পরিয়েছে গো? হ্যাঁ, কে আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়েছে? না না, তুমি তুমি আমার। প্লিজ আমার কথাটা শুনুন। আপনার জীবনে আজ একটা চরম বিপর্যয় ঘটে গেছে, আর আপনার স্বামী। হ্যাঁ, তুমি থাকতে আমার আবার কিসের বিপর্যয় গো? তুমি এমনি করে আমার পাশে থাকো, তার আমার জীবনে সব বিপর্যয়। আর কখনো এমন করবেন না। একটা কথা মনে রাখবেন, আমি আপনার কেউ নয়, তবুও আপনি আমার বাড়িতে থাকবেন কেবলমাত্র আমার আশ্রিত হয়ে। আমি কারো আশ্রিত হয়ে বেঁচে থাকতে চাই না। তুমি যখন আমার সামনে থেকে চাও না, তখন তখন আমি তোমাকে বাঁচতে চাই না। আমি নিজেকে শেষ করে দেবো, শেষ। কি করছো? ছাড়ুন বলছি, ছাড়ুন। ওগো ঈশ্বর, অপরাধ নিও না ঠাকুর, আমায় ক্ষমা করো দয়াময়, আমায় ক্ষমা করো।
সংসারে গৃহলক্ষ্মী আর গৃহলক্ষ্মী দেব দেবী লক্ষ্মী আরাধনা করতে হয়। এই, এমনি কাটাবো। সবাই একেবারে উস্তাদ। চাকর বললে বৌদিমণি, চাকরকে চাকর করবো না তো এই মাস্টার বলবো। অবশ্য তোমার কথাবার্তাগুলো মাস্টারের মতো একেবারে পণ্ডিতের উপরে। পণ্ডিত না হলেও এবাড়ির কেউ কখনো আমাকে চাকর বলে বিদ্রুপ করেনি গো বৌদিমণি। এবাড়ির সবাই আমাকে এবাড়ির একজন বলে মনে করত। তাই নাকি? হ্যাঁ গো বৌদিমণি, তাই তো আমি একটা সময় আমি ভুলে গিয়েছিলাম এবাড়ির চাকর। আমার আসল পরিচয়টা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ গো বৌদিমণি, অনেক ধন্যবাদ। এখন এই মশলা আর কোনো দরকার নেই। কি বলতে এসেছিলে তাই বলো। তোমাকে বলার মতো আর আমার কিছুই নেই গো বৌদিমণি। কিছুই বলার নেই। কি করে থাকবে? চাকর কি কখনো তার মনিবকে আগ বাড়িয়ে কোনো কিছু বলতে পারে? মনি, হ্যাঁ গো বৌদিমণি, আমি যে এক নতুন মনিব পেয়েছি, যে মনিবের কাছে আমার মতো চাকরের শুধুমাত্র কথা কিছু করে হুকুম তামিল করা মানায়, জ্ঞান দেওয়া মানায় না গো বৌদিমণি, জ্ঞান দেওয়া মানায় না। রাবিশ, এই আজকেরটা আমার মাথাটাই ধরে দিয়ে গেল। ওই পুরো শ্বশুরটাই তো আমার মাথায় তুলেছে। তার কথা আর কি বলবো? যেন মহাপণ্ডিত, এদের জ্ঞানের জাহাজ, কোথায় কোথায় খালি জ্ঞান দেয়। আর বলে কি না, এবারে তো কোনো হিন্দি গান টান চলবে না, হয় ভজন না হয় কীর্তন গাইতে হবে। পাশি বল, আজকাল আবার ওইসব কেউ গান গায় নাকি? আজকাল তো সবাই এসবই গান গায়। বাবা বাবা, চমৎকার, অপূর্ব, অসাধারণ। কি হলো বাবা? দেখছো না ভজনের ভক্ত হয়ে এতদিন যে গানটা ঘৃণা করে এসছেন, আজ আমি যে হাততালি দিয়ে উঠলেন যে। আমারই হাত ধরে কোনো আবেগ বা প্রশংসা এ তোমার রঘু সঙ্গীত গাওয়া রঘু চরিত্রের প্রতি আমার ঘৃণার চপেটা ঘাত। সাবধান বাবা, একটা কথা মনে রাখবেন, গুরুজন বা সমাজে হলে এমনি এমনি সম্মান পাওয়া যায় না। সম্মানটা আদায় করে নিতে হয়। জীবনে এসে আর আমি কোনো সম্মান আশা করি না। কিন্তু তোমাকে যে বলবো করতে হবে, আর সেই দীর্ঘ জীবন যাত্রার পথে নিজেকে অন্ধকারে নিক্ষেপ না করে সম্মানের আউজ্জ্বল আলোয় আলোকিত করে নাও। দেখবে মনটা আত্মতৃপ্তিতে ভরে গেছে। ঠিক বলেছেন বাবা, আত্মতৃপ্তি। আমি নিজেকে তৃপ্ত করার জন্য যখন যা প্রয়োজন হবে আমি তাই করবো। নিশ্চয় করবে বাবা, নিশ্চয় করবে। তুমি হলে বাড়ির গৃহলক্ষ্মী, আর তাই এই বাড়ির মঙ্গল কামনায় যখন যা প্রয়োজন হবে